গোপন বন্দিশালায় আমেরিকান সহ বিদেশিরা জিজ্ঞাসাবাদ করতেন গুমের শিকার ব্যক্তিদের। তাদের বলা হতো ফরেন গেস্ট। এমন তথ্যই উঠে এসেছে গুম কমিশনের প্রতিবেদনে। তবে এই বিদেশি ব্যক্তিরা সরাসরি নির্যাতনে অংশ নিতেন না বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 4 জন দেয়া প্রতিবেদনে এক ভুক্তভোগীর সাক্ষ্য তুলে ধরে বলা হয়, ডিবি হেফাজতে থাকা অবস্থায় 2 জন আমেরিকান তাকে জিজ্ঞাসাবাদ করেন। 6 মাস পর আবারও ডিবিতে নেওয়া হলে সেখানে আগের সেই 2 আমেরিকান ছাড়াও আরও কয়েকজন মার্কিন নাগরিক ছিলেন। প্রতিবেদনে বলা হয়, আরেকজন বন্দী ডিজিএফআইয়ের হেফাজতে আটক থাকার সময় তাকে একজন ইংরেজিভাষী বিদেশি জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন বলে কমিশনকে জানিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের পাশাপাশি আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের নামে পশ্চিমা সহযোগিতা থেকেও লাভবান হয়। এই যে গুমের সংস্কৃতি, এইটা কিন্তু একটা ভয়াবহ আকারে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং দায়মুক্তির সংস্কৃতি হিসাবে গড়ে উঠেছিল। তৎকালীন সরকার এবং সরকারের নিয়ন্ত্রণাধীন যেই বাহিনীগুলো ছিল তারা কিন্তু এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। কমিশন এখন পর্যন্ত 1850টি অভিযোগ থেকে 1350টি অভিযোগ যাচাই বাছাই শেষে এ প্রতিবেদন তৈরি করে। এতে বলা হয়, বিদেশিরা সরাসরি নির্যাতনে অংশ না নিলেও তাদের উপস্থিতি এই গোপন আটক ব্যবস্থাকে বৈধতা দিয়েছিল। তাদের যে আইনি সহযোগিতা পাওয়ার কথা, তারা যে ভুক্তভোগী, এইটা আমাদের দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম একেবারেই ডিসফাংশনাল ছিল গত 15-16 বছর, যেটার কারণে তারা কিন্তু ভুক্তভোগী। তারা জামিন সময় মতো পান নাই। আওয়ামী লীগ সরকার পতন হলে গুম ও আয়নাঘরের বিষয়টি আবার সামনে আসে। গত 27 আগস্ট অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের গুম তদন্ত কমিশন গঠন হয়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে আজও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে জাতীয় ঐকমত্য কমিশন। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলবে এই কার্যক্রম। এর আগে রোববার প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে হয় আলোচনা। দিনব্যাপী আলোচনায় কোনো বিষয়ে একমত হয়নি দলগুলো। পরে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপি সহ 3টি দল বাদে বাকির একমত। রোববারের আলোচনায় 5ম সংশোধনীর বিসমিল্লাহ এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসে ফেরার দাবি জানায় বিএনপি জামায়াত। জাতীয় সনদ তৈরির জন্য 2 জুন দ্বিতীয় দফার আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। কোনো অপরাধেরই মব জাস্টিস সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ ধরনের ঘটনা বন্ধের পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। পরিকল্পিতভাবে মব তৈরি ও বিশৃঙ্খলায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি বিএনপির আরেক নেতা আব্দুল আওয়াল মিন্টুর। রাজধানীতে আলাদা 2 কর্মসূচিতে এসব কথা বলেন তারা। রাজধানীর উত্তরায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফার প্রচারপত্র বিতরণ করেন দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে কর্মসূচিতে অংশ নিয়ে মব সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। দেশে পরিকল্পিত মব তৈরির বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও তার। মব জাস্টিস কারা শুরু করছে আপনারা ভালো করে দেখেন। আমরা দাবি করি, যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। কারণ মব জাস্টিস করে যারা মনে করে যে আমরা সরকার পালাই দিচ্ছি, সরকার পালাই গেছে আমাদের ভয়ে, তারাই এই মব জাস্টিস সৃষ্টি করতেছে। পরে দুপুরে জিয়া উদ্যানে মব সন্ত্রাস নিয়ে কথা বলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভীও। বলেন, গত 3 নির্বাচনের দায়িত্ব পালন করা সব নির্বাচন কমিশনার ফ্যাসিবাদের অংশ। মবের মাধ্যমে নয়, আদালতে তাদের বিচার নিশ্চিত করতে হবে। যারা দাবি নির্বাচন করেছে, যারা বিরোধী দলের মনোনয়ন প্রত্যাশীকে সে মনোনয়ন জমা দিতে পারেনি, এর জন্য দায়ী এই 3 নির্বাচন কমিশন। তাদের আইনসঙ্গতভাবে বিচার হোক। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার হোক। কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই।
মব সন্ত্রাস বন্ধের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার তাগিদ দেন তিনি। সামাজিক সন্ত্রাসীদের হাতে বা সামাজিক কোনো ঘটনার কারণে মানুষ যাতে নিরাপত্তাহীন না থাকে সেই বিষয়টি আপনাদের দেখতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার নবগঠিত জেলা কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে কমিশনকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে বলে জানান তিনি। মঙ্গলবার বিকেলে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এসব বলেন উপদেষ্টা। তিনি আরও বলেন, মব পুরোপুরি বন্ধ না হলেও আগের চেয়ে কমেছে। ভবিষ্যতে এমন যেন না ঘটে সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। সময়ের মতো আলোচনা আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির 10ম বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। আলোচনা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান, গণ অভ্যুত্থানের মামলার তদন্ত ও অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে। পিন পয়েন্টটা করে দিবে ইলেকশন কমিশন। প্রাধান্য পায় আগামী নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি। সুষ্ঠু পরিবেশের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে রাজনৈতিক দলগুলোকে সহায়তা দিতে হবে বলে মনে করেন তিনি। সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করতে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এই জন্য আপনারা সবসময় বলবেন, তাদেরও বলবেন, যদি নির্বাচনটা ভালো হয়, যে জিতে তার জন্য কিন্তু একটু ভালো হয়, ভালো নির্বাচনে জিতে। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা মন্তব্য করেন, সাবেক সিইসি নুরুল হুদার লাঞ্ছনা মেনে নেওয়া যায় না। মবের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই, এটার জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। এবং এটা এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে, আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবাই আইনের আওতায় নিয়ে আসবো। তিনি আরও বলেন, নুরুল হুদার ঘটনায় পুলিশের কেউ জড়িত থাকলেও ছাড় পাবে না। বাহিনীর মনোবল আগের চেয়ে বেড়েছে বলে দাবি উপদেষ্টার। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাঁড়িপাল্লা প্রতীক সহ নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে ইসি। প্রতীক সহ নিবন্ধন ফিরে পেয়ে জামায়াতে ইসলামী নির্বাচন প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দলের পক্ষে প্রতিক্রিয়া জানান তিনি। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে এবং একই সাথে বাতিল হওয়া দাঁড়িপাল্লা প্রতীকও দলটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। 2008 সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। পরের বছর এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন 25 ব্যক্তি। শুনানি শেষে 2013 সালে দলটি নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এরপর দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক এমন কারণ দেখিয়ে 2016 সালে সুপ্রিম কোর্টের ফুল কোর্টের সিদ্ধান্তে জামায়াতের প্রতীক বাতিল করে ইসি। এদিকে আজ সকাল 11টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যাবে দলটি। সরকার প্রধান এবং ইলেকশন কমিশনকে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বলবো যে আপনারা বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যেন বৃথা না যায়। সরকার প্রধান এবং নির্বাচন কমিশনের প্রধানের উপরে এটা বহুলাংশে নির্ভরশীল। তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে, শক্ত থাকতে হবে, সোজা থাকতে হবে, কোনো দিকে ঝুঁকে পড়া যাবে না। এটাই জাতির আশা আকাঙ্ক্ষা। আশা করি এরই মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন নতুন ইতিহাস এবং ঐতিহ্য সৃষ্টি হবে। ইনক্লুসিভ রাজনৈতিক করার ক্ষেত্রে সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার রাত 10:30টার দিকে রাজু ভাস্কর্যের পাশে ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এদিকে বিস্ফোরণের পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। টিএসসি থেকে শুরু হয়ে প্রক্টর অফিস পর্যন্ত গিয়ে শেষ হয় মিছিলটি। ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের চিহ্নিতের দাবি জানায় নেতারা। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, ডাকসু নির্বাচনকে বানচাল করতে ক্যাম্পাসে ককটেল ফাটানো হয়েছে। তাদের ছাড় দেওয়া হবে না বলে জানায় গণতান্ত্রিক ছাত্র সংসদ। জাতিকে নেতৃত্বহীন
করতে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ বন্ধ রাখা হয়েছে বলেও মন্তব্য করে নেতারা। এর আগে সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট সহ 6 কর্মী আহত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ককটেল ফাটিয়েছে এবং আমরা জানিয়ে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনোভাবে অস্থিতিশীল করার সুযোগ নেই। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এই ক্যাম্পাসকে যে কোনো মূল্যে আমরা নিরাপদ রাখবো। বন্ধু, কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। জেলায় আক্রান্ত 1,500 রোগীর বেশিরভাগই এই এলাকার বাসিন্দা। চলতি মাসে দাউদকান্দিতে শনাক্ত 5 জনের মৃত্যু হলেও স্থানীয়দের দাবি এই সংখ্যা আরও বেশি। সংক্রমণ ও মৃত্যু নিয়ে সঠিক তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে। দাউদকান্দির পৌরসভার 5 ও 6 নম্বর ওয়ার্ডের প্রায় প্রতিটি ঘরে ডেঙ্গুর সংক্রমণ ছড়িয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওয়ার্ড দুটিকে ডেঙ্গু হটস্পট ঘোষণা করা হয়েছে। চলতি মাসের প্রথম 23 দিনে এই উপজেলাতেই শনাক্ত হয়েছে অন্তত 1,500 ডেঙ্গু রোগী। এদের বেশিরভাগই আবার পৌর এলাকার বাসিন্দা। ওয়ার্ড দুটির মধ্যে বেশি ঘনবসতিপূর্ণ দোনারচর, সবজিকান্দি, সাহাপাড়া, নাগেরকান্দি ও দাউদকান্দি বাজার এলাকা। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশ এবং এডিস মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় সংক্রমণ বাড়ছে বলছেন চিকিৎসক। মশা বিস্তারের অনেক ক্ষেত্র ওখানে পরিলক্ষিত হয়েছে সরজমিনে আমার চোখে। এটাও আমি কারণ হিসাবে দেখতে যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে হয়তোবা ঢাকা থেকে আক্রান্ত হয়ে দাউদকান্দিতে বসবাসরত অবস্থায় ডেঙ্গু মশার মাধ্যমে এটা ছড়িয়ে গেছে। স্বাস্থ্য বিভাগের কাছে প্রকৃত তথ্য না থাকায় এসব এলাকায় নেওয়া হয় না তেমন প্রতিরোধ ব্যবস্থা। এতে সংক্রমণ ভয়াবহ হয়েছে অভিযোগ স্থানীয়দের। যখন নাকি আপনার 2-1 জন দাউদকান্দিতে মারা গিয়েছেন তখনই প্রশাসন এবং উপজেলা প্রশাসন বলেন, পৌর প্রশাসন বলেন, তাদের টনক নড়েছে। বর্তমানে যে মেয়র বা পৌরসভা কমিশনাররা না থাকার কারণে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। সিভিল সার্জন বলছেন আক্রান্তদের বেশিরভাগই বেসরকারি হাসপাতালে পরীক্ষা ও সেবা নেয় তথ্য পেতে দেরি হয়েছে। এটা তথ্যের ঘাটতি না, আমরা এখানে ফেসবুক পেজে শুধুমাত্র সরকারিটা দিয়ে থাকি, প্রাইভেটের ব্যাপারে এখানে কোনো কিছু নাই, সুতরাং এটা তথ্যের ঘাটতি বলা যাচ্ছে না। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ডেঙ্গুর বিষয়ে মানুষকে সচেতন হতে হবে। 1 নম্বর বিষয় হলো যেন ডেঙ্গু আক্রান্ত না হয়, এটা একটা দিক। আরেকটা দিক হলো আক্রান্ত হওয়ার পরে তড়িৎ কি ব্যবস্থা নিতে হবে। সিভিল সার্জন অফিসের হিসাবে 23 জুন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত 284 জন। তবে একই সময়ে দাউদকান্দিতে সেই সংখ্যা 1,500 বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, দাউদকান্দিতে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি, প্রশাসন কি বলছে, সিভিল সার্জন কি বলছেন এবং জনসচেতনতার ব্যাপারে কি করছে প্রশাসন বা ডক্টররা? ইতোমধ্যে কিন্তু স্থানীয়রা একটি বিষয় খুব উল্লেখযোগ্যভাবে অভিযোগ করছেন। তারা যেটি বলছেন যে ডেঙ্গু সংক্রমণের যে মাত্রা সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্থানীয় এলাকাবাসীকে জানানো হয়নি। যেটি স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে যে গত ঈদ উল আজহার পর থেকে মূলত সংক্রমণটি বেড়েছে, কিন্তু আসলে সেটি মে মাসের শুরু থেকেই কিন্তু সংক্রমণ ছিল, যার কোনো তথ্য ছিল না স্বাস্থ্য বিভাগের কাছে। আর তারা যে তথ্যটি শুধুমাত্র প্রকাশ করে আসছিল সেটি হচ্ছে সরকারি হাসপাতাল, অর্থাৎ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা সদর হাসপাতাল কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেসব টেস্টগুলো করানো হয়েছে সেগুলোর তথ্য। আর সেই তথ্যগুলো খুবই নগণ্য ছিল। কিন্তু মানুষ সাধারণত সরকারি হাসপাতালগুলোতে কম টেস্ট করিয়ে থাকেন, বেশিরভাগই বেসরকারি হাসপাতালে টেস্ট করিয়ে থাকেন। সেই তথ্যগুলো তারা সংগ্রহ করেননি কিংবা তাদের কাছে আসেনি, যে কারণে দাউদকান্দি পৌরসভাতে কি পরিমাণ রোগী ডেঙ্গু সংক্রমিত হয়েছে স্বাস্থ্য বিভাগের কাছে সে তথ্য ছিল না। আর সে তথ্য না জানার কারণে কিন্তু মানুষ প্রতিরোধ যে ব্যবস্থা সেটি নিতে পারেনি। এলাকাবাসীর সাথে আমি কথা বলেছি, বিশেষ করে পৌরসভার 5 এবং 6 নম্বর ওয়ার্ডে গিয়ে আমি দেখেছি এবং সেখানকার মানুষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে যদি স্বাস্থ্য বিভাগ থেকে আগেই কোনো সতর্কতা জারি করত, প্রশাসনের কোনো উদ্যোগ না থাকলেও কিন্তু সাধারণ মানুষ চাইলে সেখানে প্রতিরোধ ব্যবস্থা নিতে পারত, অথবা তারা ডেঙ্গুর বিষয়ে আসলে যে চিকিৎসা ব্যবস্থা সেটি কিন্তু প্রকটভাবে নিতে পারত। কারণ অনেক রোগীর সাথে আমরা কথা বলেছি
গরুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তারা কিন্তু যেটি বলেছে যে এই জ্বরটিকে সাধারণ জ্বর মনে করে কিন্তু তারা বাড়িতে ছিল, তারা সেই টেস্ট করায়নি, কিন্তু পরবর্তীতে যখন 2-1 মৃত্যুর খবর তারা পেয়েছে তখন তাদের মধ্যে আতঙ্ক কাজ করেছে এবং পরে গিয়ে তারা টেস্ট করিয়ে দেখে যে তারা আসলে ডেঙ্গু আক্রান্ত। তো মূলত এই বিষয়ের কারণে কিন্তু সংক্রমণ বৃদ্ধি বলছে এলাকাবাসী। আর আমরা গতকাল দেখেছি যে সেখানে উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশক নিধনের, কিন্তু সেই উদ্যোগটিকে আসলে যথেষ্ট বলে মনে করছেন না এলাকাবাসী। তারা বলছেন যেহেতু 5 এবং 6 নম্বর ওয়ার্ড ইতিমধ্যে হটস্পট এবং সেখান থেকে 4 নম্বর ওয়ার্ড এবং অন্যান্য ওয়ার্ডও ইতিমধ্যে ছড়িয়েছে, অর্থাৎ সেখানে একটি র্যাপিড কার্যক্রম, অর্থাৎ একদিনে যেন পুরো এলাকায় মশক নিধন করা যায় সেই বিষয়টি প্রশাসনকে ভালোভাবে দেখতে হবে এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে হবে, তাহলেই দাউদকান্দি উপজেলাতে আসলে ডেঙ্গু সংক্রমণ কমিয়ে আনা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে মূলত দাউদকান্দির ডেঙ্গু সংক্রমণ সর্বশেষ তথ্য। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। সংকট কাটছে না ঢাকা মেডিকেল কলেজে, এবার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা 82তম ব্যাচের শিক্ষার্থীদের। মঙ্গলবার দুপুরে অধ্যক্ষের সাথে আলোচনার পর শিক্ষার্থীদের প্রতিনিধি দল জানায় আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ, তবে এতেও সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। ঝুঁকি নিয়ে জরাজীর্ণ হলের কক্ষেই থাকছেন আগামী দিনের চিকিৎসকরা। নিরাপদ আবাসন সহ 5 দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে বন্ধ ঢাকা মেডিকেল কলেজ। মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে এক ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান আন্দোলনের মুখে ঝুঁকিপূর্ণ কক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপদ ভবনে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও কলেজ কর্তৃপক্ষ অধিকাংশ দাবি মেনে নিলেও আবাসনের সুযোগ বঞ্চিত নবাগত 82তম ব্যাচ। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন কিছু অ্যালটমেন্ট এসেছে এবং আমরা সেই অনুযায়ী ঝুঁকিপূর্ণ জায়গাগুলো থেকে নিরাপদ অবস্থানে মুভ করা শুরু করেছি। এরপরে যেটা দেখা গেছে যে নতুন হলের বিষয়ে যে আপডেটটা তারা আমাদেরকে দিয়েছেন সেটা হলো যে আপনারা জানেন দেশব্যাপী যে মেডিকেল কলেজগুলো আছে সবগুলো মেডিকেল মিলে 19টা নতুন হল করার একটা প্রকল্প চলমান এবং সেই 19টা হলের মধ্যে 2টি হল ঢাকা মেডিকেল কলেজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এই ব্যাচের শিক্ষার্থীদের দাবি সিট বরাদ্দ না হয় আটকে আছে 260 জনের ওরিয়েন্টেশন প্রক্রিয়া, তাই আবাসন নিশ্চিত হওয়া পর্যন্ত সব ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা তাদের। নিরাপদ আবাসনের জন্য আমাদের প্রশাসন, আমাদের মন্ত্রণালয় এবং আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্ত পৌঁছাতে পেরেছি। আমাদের ঢাকা মেডিকেল কলেজে K78 থেকে K81 পর্যন্ত ব্যাচ পর্যন্ত আমাদের জন্য আবাসনের ব্যবস্থা করা গেলেও আমাদের জুনিয়র মোস্ট ব্যাচ K82 স্কুল সম্পর্কে কোনো ধরনের পরিকল্পনা আমাদেরকে এখনো পর্যন্ত জানানো হয়নি। তারা বলেছে আমাদের জানাবে তাদের পরিকল্পনা খুব শীঘ্রই। তারা যতদিন পর্যন্ত না জানাচ্ছে বা যতদিন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা আমাদের ক্লাসে ফিরছি না এবং সেটাই আমাদের আজকে সিদ্ধান্ত। শিক্ষার্থী প্রশাসন টানাপোড়েনে গত শনিবার থেকে স্থবির দেশের প্রধান মেডিকেল কলেজটির শিক্ষা ব্যবস্থা। আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার কথা বলছে কলেজ প্রশাসন। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআরের চলমান সংকট নিরসনে কাল বৈঠক ডেকেছেন অর্থ উপদেষ্টা, যেখানে ঐক্য পরিষদের 6 জন প্রতিনিধির অন্তর্ভুক্তি চেয়েছে রাজস্ব সংস্কার কমিটি। এদিকে রাজস্ব খাত সংস্কার নিয়ে আলোচনা গঠিত কমিটি বাতিলের দাবি জানিয়েছে সংস্কার ঐক্য পরিষদ। তারা বলেন এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে 28 জুন কমপ্লিট শাটডাউন পালন করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে বিলুপ্ত করে অধ্যাদেশ জারির পর থেকেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে নানা কর্মসূচি পালন করে আসছেন কর্মীরা। সবশেষ রাজস্ব বোর্ড সংস্কারে গঠন করা কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আবারও কলম বিরতি পালন করছেন তারা। দ্বিতীয় দিনে 5 ঘন্টার কলম বিরতি ও অবস্থান কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায় এনবিআর নিয়ে জারি করা অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধনে গঠিত কমিটিকে বাতিল চান তারা। পাশাপাশি এনবিআর চেয়ারম্যানকে 27 তারিখের মধ্যে অপসারণের আলটিমেটামও দেয় ঐক্য পরিষদ। 6 সদস্যের একটি কমিটি করেছে যেখানে সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি নাই, যারা এই আন্দোলনকে তৈরি করেছে, জন্ম দিয়ে গিয়েছে, এগিয়ে নিয়ে গেছে। 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে কর, কাস্টমস ও ভাট বিভাগের সকল দপ্তরে
লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। এদিকে এনবিআর চলমান সংকটের মধ্যে আগামী বৃহস্পতিবার বিকেলে বৈঠক ডেকেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজস্ব বোর্ড এবং কর, কাস্টমস ও ভ্যাট ক্যাডার প্রতিনিধিদের সাথে এ বৈঠক হবে, যেখানে অংশ নেয়ার জন্য এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 6 জন প্রতিনিধির মনোনয়ন চেয়েছে রাজস্ব সংস্কার কমিটি। এ বিষয়ে জানতে চাইলে পরিষদের সভাপতি বলেন, ঐক্য পরিষদ আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো চিঠি পায়নি, তবে বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদেরকে কোনো আহ্বান জানায় নাই, আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান মহোদয়কে। তো এই বিষয়টা আমাদের কাছে কোনো অফিসিয়ালি কিছু আসে নাই। চেয়ারম্যান মহোদয় যেখানে অপসারণ চাই সেখানে চেয়ারম্যান মহোদয়কে বললে তো আসলে হবে না, আমাদেরকে বলতে হবে। আগামী 25 ও 26 জুন ঢাকা ও ঢাকার বাইরে সব শুল্ক কর ও ভ্যাট অফিসে 12টা থেকে 5টা পর্যন্ত অবস্থান ও কলম বিরতি কর্মসূচি পালন করবেন তারা। আওতামুক্ত থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে আলোচিত নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি নিজেরাই পরিচালনার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এজন্য প্রয়োজনীয় অর্থ অনুমোদনের জন্য ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। তবে দীর্ঘ সময় পর টার্মিনাল পরিচালনায় বন্দর কতটা সক্ষমতার পরিচয় দিতে পারে সেটি নিয়ে চলছে নানামুখী আলোচনা। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 6 জুলাই। নতুন অপারেটর নিয়োগে কোনো সিদ্ধান্ত না আসায় টার্মিনালটি নিজেরাই পরিচালনার প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে 6 মাস টার্মিনাল পরিচালনা করতে চায় বন্দর কর্তৃপক্ষ। এজন্য খরচ হবে প্রায় 42 কোটি টাকা। বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক রাখতে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে সংস্থাটি। 6 জুলাইয়ের পরে আমরা এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। যদি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে সেটা চালাতে হয়, আমরা সব ধরনের প্রস্তুতিও নিয়ে রাখতেছি। 950 মিটার দীর্ঘ এনসিটি টার্মিনালে রয়েছে 5টি জেটি। গত বছর মোট কন্টেইনারের 44% হ্যান্ডলিং হয়েছে এই টার্মিনালে। বন্দরের ব্যবস্থাপনায় টার্মিনালটি চালু রাখার বিষয় নিয়ে আলোচনা চলছে ব্যবহারকারীদের মধ্যে। এনসিটি চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পদ। এনসিটি বিদেশি কোম্পানিকে কেন দিবে? এবং এনসিটি পরিচালনা করার সক্ষমতা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাখে। পরিচালনা করতে পারলে আর্থিকভাবে দেশ লাভবান হবে। পুরনো কায়দায় যদি মার্চেন্ট শ্রমিক আসে অথবা বার্থ অপারেটররা যে নিয়মে শ্রমিক দিয়েছে সেইটা যদি থাকে, তাহলে আমরা কোনো ভালো কিছুই আশা করতে পারি না। এই সব থেকে আমরা বেরিয়ে আসতে না পারলে কে পরিচালনা করছে আসলে এটা খুব ম্যাটার করবে বলে আমি মনে করি না। 2 দশক আগে 700 কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালটি নির্মাণ করা হয়, যেখানে বন্দরের নিজস্ব অর্থায়নে প্রায় 3,500 কোটি টাকার যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জয়পুরহাটে আলুর বাম্পার ফলনের পর দরপতনে বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। হিমাগারে সংরক্ষণের সুযোগ না পাওয়ায় কৃষকের ঘরেই নষ্ট হচ্ছে আলু। এই অবস্থায় উৎপাদন খরচ ও ঋণের টাকা পরিশোধের নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন তারা। গত বছর আলুর ভালো দাম পেয়ে এবার আরও বেশি জমিতে আলু চাষ করেন জয়পুরহাট সদর উপজেলার বর্গা চাষি এন্তাজউদ্দিন। জমির মালিককে দেওয়ার পর ভাগে পান 165 মন আলু। চাষাবাদ খরচ বাবদ 65 মন বিক্রির পর বাকি আলু হিমাগারে রাখতে না পেরে সংরক্ষণ করেন বাড়িতেই। এখন পচে নষ্ট হচ্ছে সেসব আলু। বাসায় রাখে এই আলু আর বেচতে পারিনি, এই আলু সম্পূর্ণ পচে শেষ হয়ে গেল। এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে 10.5 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয় জয়পুরহাটে। জেলার 21টি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে মাত্র 2.5 লাখ মেট্রিক টন। বাকি আলু নিয়ে বিপাকে কৃষকরা। অর্ধেক মূল্য বিক্রি করতে পারতেছি না। এই অবস্থায় দেখা যাচ্ছে যে কৃষক কি করে খাবে। হিমাগারে 60 কেজির প্রতি বস্তা আলু সংরক্ষণে এবার মোট খরচ 1,500 টাকা। এখন আলুর বাজার দর বস্তা প্রতি 900 থেকে 1000 টাকা। হিমাগারে প্রতি বস্তায় লোকসান গুনতে হচ্ছে 500 থেকে 600 টাকা। এই বাজারে আলু তো 600 টাকা বস্তা, 650 টাকা লস গুনতে হচ্ছে। সংরক্ষিত আলুর বিপরীতে সংরক্ষণকারীদের মোটা অঙ্কের ঋণ দিতে হয় হিমাগার মালিকদের। দাম নিম্নমুখী হওয়ায় পুঁজি হারানোর শঙ্কায় রয়েছেন তারা। এছাড়া বাজারে সরবরাহ বেশি থাকায় হিমাগার থেকেও বিক্রি হচ্ছে না আলু। গতবার এই সময় আপনার প্রায় 40,000 বস্তা আমাদের স্টোর থেকে ডেলিভারি হয়েছিল।
আর এখন এবছরে আমাদের ধরেন প্রায় 1000 বস্তা আলু বের হয়নি। কৃষি বিপণন বিভাগ জানায় কৃষকের ঘরে আলু অতিরিক্ত তাপমাত্রায় নষ্ট হচ্ছে। দ্রুত এসব আলু বাজারজাত করায় সরবরাহ বেড়ে দাম কম পাচ্ছেন তারা। কৃষকের হাতে সংরক্ষিত যে আলুগুলো রয়েছে অতিরিক্ত তাপমাত্রার কারণে আলুগুলো নষ্ট হওয়ার সুযোগ রয়েছে, যার কারণে কৃষকের এই সংরক্ষিত আলু বাজারজাত করতে হচ্ছে। এই জন্য বাজারে আলুর সরবরাহটা তুলনামূলক বেশি রয়েছে, যার কারণে দাম কিছুটা কম রয়েছে। আর্থিক ক্ষতি কমাতে দ্রুত এসব আলু রপ্তানি অথবা সরকারি ব্যবস্থাপনায় ক্রয় করে বিকল্প খাদ্য তৈরির উদ্যোগ নেওয়ার দাবি কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরো জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবেদুল মোমেন মুনি। মুনি, আলুর বাজারজাতকরণ ও লোকসান নিয়ে কি বলছে কৃষকরা? দেখুন, যদি সংক্ষেপে আপনাকে বলি তাহলে কৃষকদের এই সোনার কেউ নাই আসলে। এই কৃষকদের এই যে আলুর দাম পাবেন কি পাবেন না এই বিষয়ে কোনো নিশ্চয়তা কোথাও থেকে নেই। এর মূল কারণটাই হলো যে গত বছরের আলুর বাজার দর মাত্রাতিরিক্ত বেশি হওয়ার কারণে কৃষকরা এবারে আলু চাষে ঝুঁকে পড়েছিল এবং বিশেষ করে এই ক্ষেত্রে যে কৃষি ব্যবস্থাপনার যে কথা বলা হয়েছে পরিকল্পিত চাষাবাদ সেটি কিন্তু হয়নি। অপরিকল্পিতভাবে কৃষকের প্রত্যেকটা জমিতেই প্রায় জেলার আলু চাষ করেছিলেন এবং সে কারণ আবহাওয়া এবং অনুকূলে থাকার কারণে ফলন বেশি হয়েছিল এবং ফলন বেশি হওয়ার কারণে যেটা হয়েছে মাত্র জেলার যে 21টি হিমাগার এই 21টি হিমাগারের যে ধারণ ক্ষমতা তার প্রায় কয়েক গুণ বেশি আলু থেকে গেছে কৃষকদের ঘরে এবং এই কৃষকদের ঘরে যে আলুটি থেকে গেছে গেল তাপমাত্রা যে খরতাপ চলছিল এই খরতাপের কারণে কোনো আলুই কিন্তু কৃষকের ঘরে টেকেনি এবং যে কারণে কৃষকরা একই সাথে আলুগুলো বাজারজাত করার ফলে হঠাৎ করে দাম পড়ে যায় এবং এক্ষেত্রে চাপও পড়ে বিশেষ করে এই হিমাগারগুলোতে। যে হিমাগারগুলোর যে অবস্থা এখন পর্যন্ত যে অবস্থা এখন আলু কিন্তু মানে নামার বা আলু সরবরাহ এখান থেকে করার কোনো মানে লক্ষণ দেখা যাচ্ছে না। প্রত্যেক হিমাগার মানে ঘুরে এবং তাদের সাথে কথা বলে দেখেছি যে তাদের আলুর যে দরপতনের কারণে তাদের কিন্তু এই অবস্থা এবং আদৌ এই অবস্থার উত্তরণ কবে ঘটবে মানে তা নিয়েও কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন বিশেষ করে হিমাগার মালিক, কৃষক এবং আলু ব্যবসায়ীরা। এবং এই আলুর দাম যে বৃদ্ধির যে বিকল্প কথা যেমনটি আপনি বলছিলেন যে আলু রপ্তানির, সেক্ষেত্রে যদি কোনো সরকারি উদ্যোগ যদি নেওয়া হয় তাহলে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে বলে বিশেষ করে যারা সংশ্লিষ্ট তারা মনে করছেন। তো জয়পুরহাটের আলুর দর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। হ্যাঁ, জয়পুরহাট থেকে আলুর বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবেদুল মোমেন মুনি। কুষ্টিয়ার পৌরসভায় থানাপাড়া, আমলাপাড়া সহ কয়েকটি এলাকায় হয়ে উঠেছে মাদক কারবারিদের স্বর্গরাজ্য। প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে চলছে গাঁজা, হেরোইন সহ নানা ধরনের মাদক কেনাবেচা। স্থানীয়রা বলছে প্রতিবাদ করলে হতে হয় হেনস্থার শিকার। প্রশাসন নীরব থাকায় বাড়ছে মাদক সেবীদের নানা অপরাধও, যদিও সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। কুষ্টিয়া শহরের শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমিক কিংবা ব্যবসায়ীরাও আসক্ত হয়ে পড়ছে মাদকে। বিভিন্ন এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেট। কুষ্টিয়া শহরের ভিতরে বড় বড় মাদকের সিন্ডিকেট ডিলার হচ্ছে আমলাপাড়া। এমন কোনো মোড়ের গলিতে নাই যে বড় বড় সিন্ডিকেট নাই। এখানে নাম জানি না, বহু লোক ব্যবসা করে। মসজিদের ডান সাইডে, পিছনে, বাম সাইডে সব জায়গায় ব্যবসা চলছে, রমরমা ব্যবসা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তায় বিভিন্ন পাড়া মহল্লায় বেড়েছে গাঁজা, হেরোইন সহ নানা ধরনের মাদক সেবন ও কেনাবেচা। মাদকাসক্ত কিশোর তরুণরা চুরি সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এই এলাকায় যখন পুলিশ মোড় অব্দি আসবে তখন এখানকার লোকই জানি যাচ্ছে যে পুলিশ আসছে, একজনের বাড়ি থাকছে মাল, সে মাল আরেকজনের বাড়ি চলে যাচ্ছে সাপ্লাই হয়ে। সবাইকে নিয়ে আমরা চেষ্টা করেছি মাদকের বিরুদ্ধে প্রচারণা করার এবং আমি জুমার খুতবায়ও বারবার বলেছি এটার বিরুদ্ধে। পুলিশের যে নিষ্ক্রিয়তা, সেই পুলিশের নিষ্ক্রিয়তার কারণে মাদকের অনেক ব্যবহার বেড়েছে এবং যুব সমাজ মাদকের প্রতি তো আগেই আসক্ত ছিল এবং এই প্রবণতা আরো দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছে পুলিশ। লিখিত অভিযোগ বা সুনির্দিষ্ট তথ্য দিলে সিন্ডিকেট নির্মূলের আশ্বাস কর্মকর্তাদের।
আমাদের কাছে যদি সুস্পষ্টভাবে কোনো অভিযোগ আসে আমরা অবশ্যই পুলিশ সদস্যদের যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কুষ্টিয়ার চর থানাপাড়া, চর আমলাপাড়া এবং কুঠিপাড়া এলাকায় বাসিন্দা প্রায় 50,000। এসব এলাকায় অনেকটা প্রকাশ্যেই দিনরাত চলছে নানা ধরনের মাদক বিক্রি ও সেবন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।